ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংসের দাবি মার্কিন গোয়েন্দাদের, ক্ষয়ক্ষতির কথা স্বীকার তেহরানের। গাজায় থামছেই না নেতানিয়াহুর বর্বরতা। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় নিহত অন্তত ৯০। যুদ্ধবিরতিতে বড় অগ্রগতির ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। It is the victory of the Bangladeshi auntie. নিউ ইয়র্কে ইতিহাস করলেন মেয়র প্রার্থী জোহরান মামদানি। বিজয়ী ভাষণে ধন্যবাদ দিলেন প্রবাসী বাংলাদেশিদের। মুসলিম রাজনীতিককে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হওয়ায় চুক্তির বিষয়টি এখন আর মুখ্য নয়, যদিও বৈঠক নিয়ে এখনও কিছুই জানায়নি তেহরান। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা পুরোই ধ্বংস হয়েছে। একই সুরে কথা বলেছেন সিআইএ পরিচালক। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে। ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 627 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 5000। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান, কেরমানশাহ ও ইস্পাহানে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান। সংঘাত থামলেও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইরানের যোদ্ধারা প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ ভুল করলে আগের মতোই শক্ত প্রতিক্রিয়া পাবে। দেশ রক্ষায় এক মুহূর্ত পিছপা হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় গিয়েছিল। তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পুরোই ধ্বংস হয়েছে। একই সুরে কথা বলেছেন সিআইএ এর পরিচালক জন র্যাটক্লিফ। তিনি বলেন, মার্কিন বাহিনীর হামলা ইরানের পরমাণু স্থাপনা কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান, ওয়াশিংটন। ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চুক্তি না হলেও কিছু যায় আসে না, কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে। অন্যদিকে আরব মিডিয়াগুলোর দাবি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইরাকি গণমাধ্যম নয়া একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিনের আকাশ সীমায় প্রবেশকারী বেশ কয়েকটি বিমানের গতি দেখানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও বেইজিং সফর করছেন বলে জানা গেছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইরান ইসরায়েলের সাম্প্রতিক দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্থাটির নিরপেক্ষতা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি ভবিষ্যতে জাতিসংঘ মহাসচিব হতে চান। সেই স্বার্থে পশ্চিমা দেশের সুরে কথা বলছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক। আবার অনেকের প্রশ্ন, ইরান ইস্যুতেও সেই ইরাক যুদ্ধের মতোই বিভ্রান্তিকর তথ্য দিয়ে পরমাণু যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছে না তো? ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক আলোচনার সময় হঠাৎ আন্তর্জাতিক আণবিক সংস্থা দাবি করে, তেহরানের মজুতে 400 কেজির বেশি ইউরেনিয়াম আছে। এরপরে সংস্থাটির এই তথ্যকে কেন্দ্র করে খামেনি প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। 13 জুন ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা। ঠিক তার আগের দিন আন্তর্জাতিক পরমাণু সংস্থা ঘোষণা দেয়, ইরান তার পরমাণু চুক্তি অনুযায়ী পর্যবেক্ষণ নিয়ম মানছে না। এমন ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এতে প্রমাণিত হয়েছে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। At present,
এর আগে ভিয়েনায় 9 জুন দেয়া এক বিবৃতিতে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানান, তেহরান পর্যবেক্ষণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে না। তবে 19 জুন নিজের বক্তব্যের বিপরীতে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে গ্রসি পরিষ্কারভাবে জানান, তারা এমন কোনো প্রমাণ পায়নি যার মাধ্যমে বলা যায় ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স IAEA এর আগের ইউরেনিয়াম মজুদের অনুসন্ধানের প্রেক্ষিতে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেন। বিশ্লেষকদের মতে পরমাণু সংস্থার অস্পষ্ট অবস্থানের কারণেই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংবেদনশীল পারমাণবিক আলোচনা। এদিকে বিশ্লেষকরা বলছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব হতে চান। সেই স্বার্থে পশ্চিমা দেশের সুরে কথা বলছেন তিনি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কি অতীতে ভুল করেননি? 2003 সালে ইরাক যুদ্ধের আগে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অ্যালুমিনিয়াম টিউবকে ঘিরে ভুল তথ্য উপস্থাপন করে যুক্তরাষ্ট্র, যা শেষ পর্যন্ত প্রমাণ করা যায়নি। এখন অনেকেই বলছেন ইরান ইস্যুতেও সেই ইরাক যুদ্ধের মতোই ভুল তথ্য দিয়ে পরমাণু যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছে না তো? মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণ ঝরল ফিলিস্তিনিদের। ত্রাণকেন্দ্র ও আশেপাশের এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 90 জন। নেতানিয়াহু বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন উপত্যকায় যুদ্ধ বন্ধের বিষয়ে বড় অগ্রগতি হচ্ছে। কাতার জানিয়েছে কয়েকদিনের মধ্যে পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসিন্দাদের আশ্রয় নেয়া ভবন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটি গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। হামলায় ধসে গেছে ভবনের ছাদ, নিচে চাপা পড়েন অনেকে। উদ্ধারকারীরা বলছেন, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা হাতে খুঁড়েই মরদেহ উদ্ধারে বাধ্য হচ্ছেন। একই দিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে খাবারের আশায় লাইনে ছিলেন। আল জাজিরা ও স্থানীয় হাসপাতালগুলো বলছে, ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 27 মে থেকে এ পর্যন্ত এমন হামলায় নিহত হয়েছেন 550-র বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, এসব সহায়তা কেন্দ্র এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই কূটনৈতিক আলোচনায় গতি এসেছে। কাতার জানায়, কয়েকদিনের মধ্যেই পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে, এ বিষয়ে কাতার ও মিশরের সঙ্গে আলোচনা চলছে, যদিও কোনো নতুন প্রস্তাব এখনো আসেনি। যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্টও। গাজা যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হচ্ছে জানিয়ে ট্রাম্প দাবি করেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির পথ প্রায় তৈরি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক সিটিতে তাপমাত্রা ছাড়িয়েছে 37 ডিগ্রি। হিট অ্যালার্ট জারি। চীনে বন্যায় 6 জনের প্রাণহানি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইউক্রেন রাশিয়া। দোনেস্ক ও দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 19 জন নিহত হয়েছেন, আহত 300-র বেশি। অন্যদিকে রুশ সীমান্তবর্তী ভোরোনেজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন জেলেনস্কি। বৈঠক শেষে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে 70 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে পাওয়া সুদ ব্যবহার করে এই অর্থ যোগান দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন। নেদারল্যান্ডসও ইউক্রেনকে $203 মিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে, যার মধ্যে আছে ড্রোন শনাক্তকরণ, অত্যাধুনিক রাডার। রাশিয়া ইউক্রেন যখন পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে, তখন নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে, যেখানে যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় জনগণের সুরক্ষা নিয়ে কথা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। বিজয়ী ভাষণে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান মামদানি। প্রতিক্রিয়ায় তাকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমর্থকরা বলছেন, মামদানির এই উত্থান প্রগতিশীল রাজনীতির জন্য এক নতুন মাইলফলক। বিশ্লেষকদের মতে, একজন মুসলিম অভিবাসী মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া মার্কিন রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। This is not my victory.
This is ours. It is the victory of the Bangladeshi auntie. এভাবেই নিজের জয়ের পেছনে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। মাত্র কয়েক মাস আগেও তার নামের পাশে 1% সমর্থন ছিল। 2021 সালে কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে রাজনীতিতে তার পদচারণা শুরু হয়। ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রচারণার ভিডিও প্রকাশ করেন। এমনকি ভারতীয় বংশোদ্ভূত এই মেয়র প্রার্থী বাংলা ও হিন্দি ভাষায় ভিডিও পোস্ট করেন। আমার বাংলা ভালোই না, খারাপ না। মামদানি নিজের প্রচারে ট্রাম্প বিরোধী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আগেই। তার মতে একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী হওয়ায় তিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ। ফোর্বস ও সরকারি তথ্য মতে মামদানির মোট সম্পদ $2 থেকে $3 লাখ মধ্যে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে তার প্রধান আয়ের উৎস বেতন। তার এই আর্থিক সক্ষমতা ট্রাম্পের $1 বিলিয়ন সম্পদের বিপরীতে এক নতুন রাজনৈতিক বাস্তবতা উপস্থাপন করে। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মামদানি যেভাবে স্পষ্ট অবস্থান নিয়েছেন সেটি তাকে নিয়ে যায় বিতর্কের কেন্দ্রে। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি গণহত্যা আখ্যা দিয়েছেন। তিনি এও দাবি করেছেন মেয়র হলে আইসিসি ওয়ারেন্ট অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। মামদানি দলীয় পদে জয়ী হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের মধ্যে। মামদানির প্রগতিশীল মানসিকতাকে আমি খুব সম্মান করি। আমি মনে করি তিনি নির্বাচিত হলে আমাদের শহরকে সঠিক পথে নিয়ে যাবে। সত্যি বলতে বিষয়টা নিয়ে আমি বেশ শঙ্কিত। যদিও আমি অ্যান্ড্রু কুওমোর খুব বড় ভক্ত ছিলাম না, তবুও আরো কিছু বিকল্প প্রার্থী থাকলে ভালো থাকতো। মামদানির এই ঐতিহাসিক জয়ের পরপরই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মামদানিকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেন তিনি। এছাড়া নিউ ইয়র্কের নতুন মেয়রের কণ্ঠস্বর, বুদ্ধিমত্তা এবং চেহারা নিয়েও উপহাস করেন তিনি। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়া মামদানির জয়ের রাজনৈতিক তাৎপর্যকে আরও জোরালো করে তুলেছে। আগামী নভেম্বরে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোট হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টানা 3 দিন ধরে তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। তাপমাত্রা ছাড়িয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। গরম থেকে নিজেদের বাঁচাতে কেউ সমুদ্র সৈকতে ভিড় করছেন, কেউ বা ঠান্ডা পানীয় হাতে পার্কে বসে আছেন। তীব্র গরমে গৃহহীনদের নিয়েও চিন্তিত অনেকে। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া অঞ্চলে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। টানা 3 দিন ধরেই তীব্র দাবদাহে পড়ছে অঞ্চলটি। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গেছে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তীব্র এই দাবদাহে বিরক্ত বেশিরভাগ বাসিন্দা। গরমের কারণে অনেকেই ঘর ছেড়ে বাইরে যেতে পারছেন না। তীব্র রোদে ত্বক পুড়ে যাওয়ার ভয়ে অবস্থান করতে হচ্ছে ঘরেই। কেউ কেউ এই গরমকেই উপভোগ করছেন। অনেকে জানান নিউ ইয়র্কে টানা 11 মাস ঠান্ডা থাকে। গরমের এই একটা মাসই তাই স্বস্তি। ঘরে বসে না থেকে ঠান্ডা পানীয় হাতে অনেকেই বাইরে বেরিয়ে পড়েছেন। পার্কে বসে উপভোগ করছেন গরমের এই সময়টা। কেউ কেউ বেড়াতে যাচ্ছেন সমুদ্র সৈকতে। নিউ ইয়র্কের বাসিন্দারা এই তীব্র গরম সহ্য করে নিতে পারে বলেও গর্ব করেন অনেকে। খুবই গরম আজ। আমরা ঘরেই ছিলাম, ভাবলাম এই পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া যেতে পারে, কারণ এত গরমে পানশালায় যাওয়া সম্ভব না। তবে গরম পছন্দ অপছন্দের পাল্টাপাল্টি এসব মন্তব্যের বাইরে রয়েছে আরেক চিত্র। এই তীব্র গরমে গৃহহীনদের নিয়ে উদ্বেগ জানান অনেকে। মাথার ওপর ছাদ না থাকা মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। কাকুলি আখতার, সময় সংবাদ। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 6 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত এই দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদিও বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, তবুও অঞ্চলটির গুইঝৌ, গুয়াংশি, চংকিং, ইউনান ও সিচুয়ান প্রদেশ এখনও ভূমিধস এবং জলবিদ্যুৎ বাঁধ উপচে পড়ার মতো দুর্যোগের আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে। এরই মধ্যে অব্যাহত রয়েছে উদ্ধার কার্যক্রম। আবহাওয়াবিদরা বলছেন জলবায়ু পরিবর্তন চীনা কর্তৃপক্ষের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হয়ে উঠছে। পুরনো ও দুর্বল বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা এসব পরিস্থিতি সামাল দিতে পারছে না। এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশটি। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
নতুন গিলাফে আবৃত পবিত্র কাবা শরীফ 11 মাসের নিবিড় পরিশ্রমের পর তৈরি এবারের কিসওয়া, কয়েকশো কেজি সোনার প্রলেপযুক্ত রূপার সুতা ব্যবহার। ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 20 জন। বুধবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজ্যের কাংড়া জেলার মাননী খাদের পানি হঠাৎ বেড়ে যায়। এ সময় একটি নির্মাণ প্রকল্পের প্রায় 20 শ্রমিক ভেসে যায় পানিতে। পরে অভিযান চালিয়ে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিরা নিখোঁজ আছেন। প্রবল বর্ষণে প্রকল্পের কাজ বন্ধ থাকায় শ্রমিকরা যখন অস্থায়ী ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই খাদের ঢল তাদের ভাসিয়ে নিয়ে যায়। ভারী বৃষ্টিতে রাজ্যের কুল্লু জেলার বিভিন্ন এলাকাতেও দেখা দিয়েছে তীব্র বন্যা, সেখানে 3 জন নিখোঁজ রয়েছেন। বহু বাড়িঘর, সেতু ও রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতের উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, নিখোঁজ রয়েছেন অন্তত 7 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রুদ্রপ্রয়াগ জেলার পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অলকানন্দা নদীতে পড়ে যায়। বাসটিতে মোট 18 জন যাত্রী ছিলেন, এখনও নিখোঁজ 11 জন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে পুলিশ ও রাজ্যের দুর্যোগ প্রতিরোধ বাহিনী। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 7 জনকে। পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধার তৎপরতায় বাধা আসছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উত্তরাখণ্ডের এই এলাকাটিতে অতীতে বহু দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে বৃষ্টির সময় হঠাৎ সড়ক ভাঙন ও নদীতে গাড়ি পড়ে যাওয়ায় ঘটনা ঘটে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে তৈরি করা হলো এক বিশাল পর্যটন এলাকা, যার পরিকল্পনা ও তদারকিতে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় তার উপস্থিতিতেই। এই প্রকল্পটি করতে সময় লেগেছে 10 বছরের বেশি। আগামী 1 জুলাই থেকে অভ্যন্তরীণ পর্যটকদের জন্য এই প্রকল্পটি উন্মুক্ত করা হবে। পর্যটকদের আকৃষ্ট করতে নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেও বেশ গুরুত্ব দিচ্ছেন পর্যটনকে। নিজে সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা ও তদারকি করছেন। চলতি সপ্তাহে তার উপস্থিতিতেই 1 দশকের বেশি সময় ধরে চলা একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাষ্ট্রীয় সময় মঙ্গলবার কিম জং উন ওনসান কালমা উপকূলীয় পর্যটন এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, এই এলাকাটি একসঙ্গে প্রায় 20,000 পর্যটককে সেবা দিতে পারবে। দেশব্যাপী আরও বড় বড় পর্যটন জোন দ্রুত নির্মাণ করা হবে বলেও জানান কিম জং উন। 2014 সালে এ পর্যটন প্রকল্পের ঘোষণা দেন কিম। ঘোষণার পর থেকে ওনসানের উন্নয়ন প্রকল্প ক্রমাগত সম্প্রসারিত হয়। অস্ত্র কর্মসূচি ঘিরে আরোপিত নিষেধাজ্ঞার কারণে ওনসান প্রকল্পে কোনো বড় বিদেশি অংশীদার ছিল না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, নতুন পর্যটন এলাকা আগামী 1 জুলাই থেকে অভ্যন্তরীণ পর্যটকদের জন্য উন্মুক্ত হবে। তবে বিদেশি পর্যটকদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মেক্সিকো একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মধ্যাঞ্চলীয় ইরাপুয়াতো শহরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বুধবার পুলিশ জানায়, ধর্মীয় উৎসব উপলক্ষে পারিবারিক এক আয়োজনে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন। পরে নিরাপত্তা বাহিনী এসে আহতদের উদ্ধার করে। ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের খুঁজতে চলছে অভিযান। কী কারণে এই হামলা হয়েছে তা এখনও জানা যায়নি। হামলায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। সময় হিজরি নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কাবা শরীফে হয়েছে কিসওয়া পরিবর্তনের অনুষ্ঠান। 1447 হিজরি সনের মুহররম মাসের প্রথম দিন এশার নামাজের পর হয় কাবার গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা। কিসওয়া নামে পরিচিত কালো রঙের মক্কা শরীফের এই রেশমি কাপড় প্রতি বছর অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় তৈরি ও প্রতিস্থাপন করা হয়। আগে হজের সময় আরাফার দিন গিলাফ পরিবর্তন হতো, কিন্তু এখন তা হিজরি বছরের প্রথম দিনেই করা হয়। মক্কার কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর কিসওয়া ম্যানুফ্যাকচারিং এ তৈরি হয় এই পবিত্র গিলাফ। মাসের পর মাস ধরে গিলাফ তৈরির প্রতিটি ধাপে অভিজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদেরা যুক্ত থাকেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকলায় দক্ষতা অর্জন করে আসছেন তারা।
চীনের সৌর বিদ্যুৎ সক্ষমতা 100 কোটি কিলোওয়াট ছাড়িয়েছে, যা দেশটির জ্বালানি কাঠামোর ধারাবাহিক সংস্কার এবং নতুন জ্বালানি ব্যবস্থার দ্রুত পরিকল্পনা ও নির্মাণকে প্রতিফলিত করে। এদিকে বৃহৎ পরিসরে সৌর বিদ্যুৎ সংযুক্তি জ্বালানি উৎপাদন ও ব্যবহার পদ্ধতিতে গভীর পরিবর্তন আনছে। জাতীয় জ্বালানি প্রশাসনের সর্বশেষ তথ্যে জানানো হয়, 2024 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সৌরশক্তি থেকে উৎপাদিত গ্রিড সংযুক্ত বিদ্যুৎ ছিল প্রায় 20 কোটি কিলোওয়াট। নবায়নযোগ্য শক্তি বিভাগ জানায়, সৌর ক্ষমতা বৃদ্ধি চীনের জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ধারা বদলে দিচ্ছে। আন্তর্জাতিক সময় সূর্যদেবতা ইন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে পেরুতে উদযাপিত হলো ইন্তি রাইমি নামের বিশেষ এক উৎসব। ইনকা সাম্রাজ্যের পুরানো ঐতিহ্য ঘিরে আয়োজনে যোগ দেন হাজারো মানুষ। প্রতি বছরের মতো এবারও ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতা মিশেছে এক অনন্য রূপে। পেরুর প্রাচীন ইনকা সাম্রাজ্যের রাজধানী কুসকোর সাকসাইহুয়ামান প্রত্নস্থলে প্রতি বছর 24 জুন পালিত হয় ইন্তি রাইমি উৎসব। বিশেষ এই আয়োজনে সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সূর্যের প্রতি নিবেদন জানিয়ে এদিন পুরোহিত, যোদ্ধা, নর্তকী আর হাজারো দর্শকের সামনে অভিনীত হয় এক বিশাল আচার অনুষ্ঠান। নাচ, গান আর ধর্মীয় নিয়মের বিশাল সমারোহে সকলে অংশগ্রহণ করেন ইনকা সাম্রাজ্যের সময়কালের ঐতিহ্যবাহী পোশাকে। অনুষ্ঠানের কেন্দ্রীয় চরিত্র ইনকা রাজ্যের নবম সম্রাট ইনকা পচাকুতে। ইতিহাস অনুযায়ী তিনিই 1430 সালে এই উৎসবকে পুনর্গঠন করে রাজ্য জুড়ে অন্যতম প্রধান উৎসবে পরিণত করেন। তার মঞ্চে আগমনের সময় ইনকা পুরোহিতরা হাঁটু গেড়ে শ্রদ্ধা জানান। নর্তকীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী পুততো বাদ্যযন্ত্রের সুরে নৃত্য। অনুষ্ঠানে একাধিক প্রতীকী ধর্মীয় আচার পালিত হয়। তার মধ্যে অন্যতম জমিতে দুধ, ভুট্টা দিয়ে তৈরি ঐতিহ্যবাহী পানীয় চিচা দে হোরা উৎসর্গ। স্প্যানিশ শাসনের আগে 1535 সাল পর্যন্ত এই উৎসব রাজকীয়ভাবে পালিত হতো, তবে বহিরাগত ধর্মীয় আচার হিসেবে অভিহিত করে 1572 সালে ভাইসরয় ফ্রান্সিসকো দে টলেডো এটি নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর কয়েক শতাব্দী পরে 1944 সালে আবারও কুসকোতে উৎসবটি পুনরুজ্জীবিত হয়। বর্তমানে এটি পেরুর জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং অন্যতম প্রধান পর্যটন উৎসব। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংসের দাবি মার্কিন গোয়েন্দাদের। ক্ষয়ক্ষতির কথা স্বীকার তেহরানের। It is the victory of the Bangladeshi auntie. নিউ ইয়র্কে ইতিহাস করলেন মেয়র প্রার্থী জোহরান মামদানি। বিজয়ী ভাষণে ধন্যবাদ দিলেন প্রবাসী বাংলাদেশিদের। মুসলিম রাজনীতিককে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।